নমস্কার। খবরদার কথা নয়। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, আপনারা হয়তো ভাবছেন বাংলাদেশ নিয়ে কথা বলবো, ঘটনাটা তা না। কারণ এই মুহূর্তে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সমস্যা চলছে, সেই সমস্যার কিছু আঁচ আমাদের দেশেও পড়ছে। আমরা এই বিষয়ে কথা বলছি না, আমরা বলছি আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, যেটা হচ্ছে যে সারা ভারতবর্ষ কেন বলি, সমস্ত পৃথিবীতেই সংখ্যালঘু বিষয়টা, যে তারাই যেমন আক্রান্তের শিকার হচ্ছে, সে অর্থনৈতিক দিক থেকেই হোক, শারীরিকভাবেই হোক। আমি সংখ্যালঘু বলতে কোনো একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে বলছি না। সংখ্যালঘু, ধরুন আপনি এক্স নামক জায়গায়, আপনি যেখানে আছেন সেখানে আপনার জনসংখ্যাগত দিক থেকে আপনি কম, আপনি আক্রান্ত হচ্ছেন। এই বিষয়টা, এটা আমার বক্তব্য না, যারা রিসার্চ করছেন, যারা গবেষক, তারা খুব শীঘ্রই এইগুলি নিয়ে সোচ্চার হবেন। তার কিছু কিছু প্রমাণ আমরা যে পাচ্ছি না তা না, আপনারাও খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এই ঘটনাটার সত্যতা রয়েছে। যে এলাকায় যে জনসংখ্যার দিক থেকে বেশি, সে নানাভাবে জনসংখ্যার দিক থেকে যারা কম তাদের উপর চাপ প্রয়োগ করছে, যে দিক থেকেই সম্ভব। কিন্তু ঘটনা এটা কি ঠিক? আমরা তো এটা মানি না। কিন্তু কেন ঘটছে? ঘটছে তার কারণ হচ্ছে হতাশা যদি থাকে এক নম্বর, অথবা অর্থনৈতিক দিকের থেকে যদি পিছিয়ে থাকে, অথবা আপনি শাসন করবার যোগ্যতা অর্জন করেছেন যার ভোটে, যে কথার বিনিময়ে সে কথার যদি খেলাপ করেন, মানুষ সেদিক থেকে ক্ষুব্ধ হচ্ছে। ক্ষুব্ধ হওয়ার কারণে এই ঘটনাগুলি ঘটছে। সংখ্যাগরিষ্ঠরা কোনো কারণে ক্ষুব্ধ হচ্ছেন, তার রেস্ট গিয়ে পড়ছে সংখ্যালঘুদের উপর। আমরা এই সমস্ত বিষয়গুলি নিয়েই দেখলাম যে ত্রিপুরা রাজ্যেও কি এই ধরনের ঘটনা ঘটছে কিনা। কিন্তু ত্রিপুরা রাজ্যে যে বিষয়টি এই মুহূর্তে, বিশেষ করে ব্যাপক বন্যা হয়ে যাওয়ার পরে যে ঘটনা গিয়ে দাঁড়িয়েছে, এ রাজ্যের পার্বত্য ত্রিপুরা, সুন্দরী ত্রিপুরা, সুন্দর ত্রিপুরা, তার যারা রয়েছেন পার্বত্য ত্রিপুরায়, সেই উপজাতিদের পরিস্থিতি কি? খবরদার কথা নয় এই নিয়েই আজকের এই আলোচনা রেখেছে। খুব সংক্ষিপ্তভাবে আমরা বলে রাখি যে আজকে থেকেই আমরা এই অনুষ্ঠানটা দুটো ভাগে ভাগ করেছি। দ্বিতীয় ভাগটা কিন্তু আমাদের সঙ্গে থাকবে ককবরক ভাষায়। আমরা খুব সংক্ষিপ্তভাবে বাংলায় বলবো, ককবরকও সংক্ষিপ্তভাবেই হবে। আপনাদের কেমন লাগলো আপনারা শুধু জানাবেন। আজকের এই আলোচনায় যিনি অংশগ্রহণ করছেন, এ রাজ্যের যুব নেতা কুমুদ দেববর্মা, যিনি TUIF এর সাধারণ সম্পাদক, রাজ্য কমিটি। আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন গত বিধানসভা নির্বাচনে সিমনা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তীব্র লড়াই করেছিলেন। তাকে আমরা পেয়ে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের খবরদার কথা নয় পক্ষ থেকে। সরাসরি চলে যাই যে এক লাইনে যদি জিজ্ঞেস করি যে কেমন আছে ত্রিপুরার সুন্দরী পাহাড়। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাবো, এবং খবরদার কথা নয়, আপনাদের এই চ্যানেলটাকে আমি দীর্ঘদিন ধরে দেখছি এবং ফলো করছি। সত্যি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে স্পর্ধা নিয়েই আলোচনা হয়, এবং সোজা সাপটা পরিষ্কার স্বচ্ছ ধারণা, সেটা আপনারা তুলে ধরবার চেষ্টা করেন। আমি যারা দেখছেন এই চ্যানেল, রাজ্যের সকল অংশের মানুষকে আমার প্রণাম জানাচ্ছি। পাহাড় কেমন আছে? এক কথাই তো এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, আজ থেকে 6 বছর 7 বছর আগেকার কথা, বিজেপি IPFT জোট সরকার প্রতিষ্ঠা হবার পর থেকে শুধু পাহাড় কেন, সমস্ত রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষ
তারা ভালো নেই। আপনি বিশেষ করে উল্লেখ করেছেন পাহাড়ের বিষয়টা। আমি নিজেও বিলং করি, আমার গ্রাম ছাচিয়াবাড়ি হেজামারা, চোখের সামনে দেখা। মানুষের হাতে কাজ নেই। আপনি গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থার কথা বলুন, সম্পূর্ণতা ভেঙে গেছে। গ্রামীণ হাট বাজারে গেলে পরেই আপনি পরিষ্কার দেখতে পারবেন যে কিরকম শুনশান একটা অবস্থার মধ্যে পড়ে আছে। এরকমটা হচ্ছে কেন? বিজেপি আইপিটি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পূর্বে তারা যা যা প্রতিশ্রুতি মানুষের সামনে রেখেছিল, সেই সব প্রতিশ্রুতিগুলো যদি পূরণ করা হতো, যেমন ধরুন রেগার শ্রম দিবস বাড়ানো, রেগার মজুরি বাড়ানো, বছরে 50,000 চাকরি দেওয়ার কথা, চাকরির সংখ্যা যদি এরকম ভাবে দেওয়া হতো, আজকে অন্তত পাহাড়ের অবস্থা আজকে যেরকম অবস্থা, এরকম হওয়ার কথা ছিল না। বড় আক্ষেপের বিষয় এবং বেদনার বিষয় যে এমনও অবস্থা, রাস্তাঘাটের অবস্থা কোনো মেরামত নেই বিগত 6-7 বছর ধরে। আমি লংট্রাই ভ্যালির রাজধর মালিদর প্রায় আজ থেকে 5-6 মাস আগে আমি সেখানে গিয়েছিলাম। সেখানকার মানুষের সাথে কথা বলার পর বুঝতে পারলাম দীর্ঘ 5-6 বছর ধরে সেই এলাকায় কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, সংযোগ নেই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তো বামফ্রন্টের সময়কালে সেখানে কি কারেন্ট ছিল, বিদ্যুৎ ছিল? তারা এসে বলছে, হ্যাঁ এই তো বিদ্যুতের তারটা আছে, ট্রান্সফরমার আছে, কিন্তু ট্রান্সফরমার কোন একটা সময় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার পর বিদ্যুৎ দপ্তর আর সেটা ঠিক করেনি। সেরকমটাই দেখেছি ইয়েতে আপনার কাঞ্চনপুর। আমি কাঞ্চনপুরে আপনার নামদই গিয়েছি, সিমলুঙ্গি গিয়েছি, কান্তলবাড়ি গিয়েছি, আপনার চন্দিপুর ভিলেজ কমিটি এলাকায় গিয়েছি। দিনের পর দিন, বছরের পর বছর সেখানে মানে কারেন্ট নেই, অন্ধকারে নিমজ্জিত এলাকা। কিভাবে পাহাড় ভালো থাকতে পারে? আপনি আজকে আমরা 1 কেজি চালের দাম কত? যারা খেতে খাওয়া মানুষ তারা বাজার থেকে প্রতিনিয়ত প্রতিদিনকার তার পরিশ্রমের টাকা দিয়ে সে বাজার করবে। 100 টাকায় 5 কেজি যেখানে চাল পাওয়া যেত, এখন 100 টাকায় 2 কেজি চাল পাওয়া যায়। কিভাবে পাহাড় ভালো থাকবে? যেখানে আপনার পেট্রোলের দাম একটা সময় 57 টাকা, 60 টাকা। এই 100 টাকাটা আসার মতো জায়গা কি আছে কাজ করার? আমি তো প্রথমেই বলেছি, সরকার জনস্বার্থ নীতি যখন প্রয়োগ করে তখন সব থেকে লাভবান হয় যারা খেতে খাওয়া মানুষ, যারা দীনদরিদ্র শ্রমিক মানুষ। আমার এখনো মনে আছে, আমরা সকলেই জানি, ইউপিএ গভর্নমেন্ট যখন ছিল কেন্দ্রে, এমজেনরেগা আইন পাস হওয়ার পর আমি দেখেছি, আমি একটা সময় খুব অল্প সময়ের জন্য হলেও বিএসসির দায়িত্বে ছিলাম হেজামারাতে। কোন কোন বছর 100 দিনের উপরেও কাজ পেয়েছে। 100 দিনের কাজের গ্যারান্টি, কিন্তু 100 দিনের উপর কাজ পেয়েছে। এটা কিভাবে সম্ভব আপনি আবার জিজ্ঞেস করতে পারেন। যেমন ধরুন লাইন ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সারা বছরই কাজ তারা দিয়ে যাচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, একদম এইভাবে আবার এডিসি প্রশাসনের মাধ্যমে তখন কাজ পেত। তো যেটা শুধুমাত্র রুরাল ডিপার্টমেন্টের মাধ্যমে, ব্লকের মাধ্যমে যে কাজটা পেত, তার থেকে অধিক কাজ আপনার লাইন ডিপার্টমেন্টের মাধ্যমে তখন কাজ পেয়ে যেত। তো প্রত্যেক মাসে কমসে কম তখন 10 দিন, 15 দিন, 20 দিন কাজটা পেতই। এখন সর্বসাকল্যে বছরে 30 দিন, 32 দিন কাজ পায়। তুলনামূলকভাবে সেখানে যেখানে 110 দিন, 120 দিন এমনকি এরকম কাজও পেয়েছে, ধরে নিন 100 দিনই কাজ পেয়েছে, সেখানে কাজের যে শ্রম দিবস কমে গিয়ে এখন 30 দিন, 33 দিন। আমি আপনাকে একটা মজার কথা বলি, তখন লক্ষ্য করেছি একটা বিষয়, যে যখনই রেগার পেমেন্টটা হয়, গ্রাম্য এলাকায় যেখানে ভিলেজ কমিটি অফিস, সেখানে ছোট ছোট বাজার আছে, গ্রাম্য এলাকায় যেটা হাট বসে, সেখানে এত দারুণ ভাবে সেই মানে যেদিন ওই কাজের টাকাটা তারা পায়, সেদিন ঝমঝমাট একটা পরিবেশে বাজারটা হতো। তো কেনা বেচা সেখানে কিন্তু ক্রয় বিক্রয় হতো।
ঠিক। তো তাতে কি হতো, গ্রামীণ এলাকার যে অর্থনৈতিক অবস্থা তখন সক্রিয় সচল ছিল, কিন্তু কাজটা বন্ধ করে দেওয়ার পর, রেগার শ্রম দিবস কমিয়ে দেওয়ার পর সেই সুযোগটাও এখন যারা খেতে খাওয়া মানুষ, দরিদ্র যারা শ্রমিক অংশের মানুষ, তাদের জন্য সেই কাজটা মানে আর তারা পেলো না, হারিয়ে গেছে কাজটা। এখন কি করছে তাহলে? মানে চলছে কি করে ওদের? বাধ্য। আপনি কিছুদিন পূর্বে, কয়েক বছর পূর্বে দেখেছেন লংট্রাই ভ্যালি মহকুমার কোন একটা জায়গায় মানুষ গন্ডগি সংগ্রহ করে ওপার থেকে এনে এপারের বিভিন্ন বাজারে তারা ওই বিক্রি করতে বাধ্য হচ্ছে। এমনিতে পাহাড়ের মানুষ পূর্ব থেকে, আগের থেকে এখনো আপনি বনজ সম্পদ সংগ্রহ করে সেটা বিক্রি করে পরিবার প্রতিপালন করে, যারা খেতে খাওয়া মানুষ জমি চাষ করে তারা। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, সেখানেও ক্রাইসিস। কিরকম ক্রাইসিস? আগে যেখানে একটা বাজারে ধরে নিন বাসের কুলোর বিক্রি হয় 2-3 জন বা 4 জন বা 5 জন, তারা সংগ্রহ করে সেখানে বিকেল বেলায় কিংবা দুপুর বেলায় বিক্রি করলো। এখন সেই বাজারে 10 থেকে 12 জন 15 জন শুধু বাসের কুলোয় তারা বিক্রি করছে। কোনো তো উপায় নেই, টাকা তো আপনার পরিবার প্রতিপালনের জন্য সেই টাকা কিন্তু আপনার আনতেই লাগবে যে কোনো উপায়ে, সব পথে কাজ করে। সেখানে সরকারের ভূমিকাটা কি? একদিকে যারা শিক্ষিত সমাজ, যারা যুবক অংশের মানুষ, প্রচুর ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করা, ত্রিপুরাতে এখন প্রায় 5,000-এর উপরে ইঞ্জিনিয়ারিং বেকার পড়ে আছে, উপজাতি টোটাল। তার মধ্যে একটা বিরাট অংশ আছে উপজাতি অংশের। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পাস করার পর এখনো মনে আছে 2016 সালে বামফ্রন্ট যখন শেষবার আপনার ইঞ্জিনিয়ার চাকরি টিপিএসসির মাধ্যমে নিয়োগ নিয়েছিল, তখন শুধুমাত্র সিভিলেই সম্ভবত তখন 103টা পোস্ট ছিল। 102 না 103 হবে, সংখ্যায় হয়তো হেরফের হতে পারে, 19-20 হতে পারে। যারা তখন সিভিল পাস আউট ছিল সমস্ত বেকার তখন ইঞ্জিনিয়ারিং চাকরি পেয়ে গেছিল প্রায়। কিন্তু এখন বিগত 7 বছরে ইঞ্জিনিয়ারিং এ নিয়োগ হয়েছে কি? যারা ডাক্তারি পাস করবো ছেলে মেয়ে, অবাক লাগবে আপনি শুনলে যে ডাক্তারি যারা প্রাইভেট ইনস্টিটিউশনে পড়াশোনা করে পাস আউট, এমবিবিএস পাস আউট, আমাদের টিএমসি, সেখানে প্রায় 70-80 লাখ টাকা খরচা হয় শুধু ফি এর জন্য। 70-80 লাখ টাকা খরচা করে ডাক্তারি পাস হয়ে আসার পর প্রাইভেট কোনো হসপিটালে, আমাদের রাজ্যে তো প্রাইভেট হসপিটালও নেই, যেখানে কয়েকটা আপনার নার্সিং হোম আছে, বেসরকারি ভাবে তারা কোনো না কোনো ভাবে উপার্জনের পথ খুঁজে নেবার তারা চেষ্টা করে এবং করছে, অনেকে করছেন। 24 ঘন্টা ডিউটি করার পর 500 টাকা 700 টাকা, কোনো কোনো জায়গায় 1000 টাকার বেশি হয় না। ভাবা যায় এমবিবিএস পাস করা ছেলে আজকে বেকার অবস্থায় পড়ে আছে। এই জায়গাটা তো একটা গেল, এই যে খাদ্য সংকটের কথা বললে, তারপরে এই যে ওইখানে আপনাকে আরেকটা সংখ্যা বলছি, আপনি শুনলে আরো অবাক হবেন। 2022 সালের সেপ্টেম্বরের কোন একটা তারিখে একটা আরটিআই রিপোর্ট থেকে জানা গেছে এসটিজিটি, যেটা গ্রাজুয়েট টিচার শিক্ষক নিয়োগ হবে, সেখানে প্রায় 4,000-এর উপর বেকার পোস্ট পড়ে আছে। 2022 থেকে 2023, 2024 বেড়েছে। বামফ্রন্টের সময়কালে যখন বছরে 2বার টেট নেওয়া হতো, 2 বছর ধরে একবারও টেট নেওয়া হচ্ছে না। এইরকম একটা নিদারুণ পরিস্থিতির মধ্যে রাজ্যের যুবকরা একটা হতাশার শিকার হতে হচ্ছে। একদম। তুমি একটা জায়গায় বললে যে ওই যে বাঁশকুড়ুল বা ইত্যাদি বিক্রি করে, সব এটা তো বনজ সম্পদ, বন থেকে তাদের সংগ্রহ করতে হয় সবকিছু। এটা আগে থেকেও চলতো, কিন্তু এই মুহূর্তে তো বন সম্পর্কে নতুন একটা আইন পাস করা হয়েছে, সেই বনটা কি আর থাকবে আমাদের উপজাতি ভাই বোনদের জন্য? আশঙ্কা হচ্ছে সেটা নিয়ে আমরা বামপন্থী যখনই ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট বিলটা আনা হয়েছে, সেটা আমরা প্রতিবাদ করেছি। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে, পাট্টা পেয়েছিল বামফ্রন্টের সময়কালে, নতুন করে তো কাউকে পাট্টা দেওয়া হয়নি। এদের পাট্টার জমি কি থাকবে কি না তার কোনো গ্যারান্টি নেই, যেরকম ভাবে করা হয়েছে। এরকম আশঙ্কা কেন? এটা বাস্তব।
কোন একটা ন্যাশনাল প্রজেক্ট, হ্যাঁ, ইন্টারন্যাশনাল বর্ডার থেকে যদি 100 কিলোমিটার মধ্যে হয়, সেটা সরকার সেই জমি নিজ ইচ্ছে অধিগ্রহণ করতে পারবে। তার মানে কি, বাংলাদেশ আমাদের তিন দিকে ঘেরা, পুরোটাই চলে যেতে পারে। পুরোটাই তো চলে যেতে- বাস্তবতা তো তাই। হ্যাঁ। আপনি বলুন তো, কোন দিক থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্বে না, আছে না, আমাদের কোনো কোন একটা বর্ডার? জায়গা নেই, কোনো জায়গা মানে নেই। কোনো জায়গায় রাখছে না যে বিজেপি, কেন্দ্রীয় বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি টিপ্রামত এবং আইপিএফটি সরকার সাধারণ মানুষ কোন রকমে তারা বেঁচে থাকুক সেই রকম রাষ্ট্রটুকু পর্যন্ত তারা রাখছে না। আগামী দিনগুলোতে এটা কতটুকু ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এটা সময় কিন্তু এটা পরিষ্কার দেখিয়ে দেবে। হচ্ছে তো। ভেরি গুড। এই সমস্যা একটা তুলে দিলেন, যুব আন্দোলনের সঙ্গে যুক্ত সবকিছুই আছে, কিন্তু এই মুহূর্তে একটা নতুন সমস্যা দেখা দিয়েছে যে এই রাজ্যের রাজপ্রাসাদ, পুষ্পবন্ত রাজপ্রাসাদ, এই নিয়ে একটা সমস্যা। এটা নাকি হোটেল দিয়ে দেবে তাজ গ্রুপের কাছে, প্রতিবাদ হচ্ছে। আমিও শুনেছি। এখন এটা এটা কি কেউ কেউ বলছেন, তোমরা আরো ভালো বলতে পারবে, কেউ কেউ বলছেন যে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যু বা ইত্যাদি ইস্যু টিস্যুগুলি এখন আস্তে 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 তামাদি বা চাপা পড়ে যাচ্ছে দেখেই, বা উপজাতি অংশের মানুষ বুঝতে পেরেছে ব্যাপারটা, তাহলে এটাকে কি নতুন করে এই আবার নতুন বিষয়টা- কোন এই একটা ইস্যু বিষয়টা- আসছে? এই বিষয়টা আমি এইভাবে আলোচনা করব। আসলে এটা নিয়ে আমিও দেখেছি সোশ্যাল মিডিয়াগুলোতে একটা হইহট্টগোল চলছে। এটা সরকারের শরিক দলের পক্ষ থেকে এই হইহট্টগুলো আমরা লক্ষ্য করছি। এখানে একটা বড় প্রশ্ন, ত্রিপার্টি এগ্রিমেন্ট আমরা লক্ষ্য করেছি বিগত আপনার যা লোকসভা নির্বাচনের ঠিক পূর্বেই। তখন সেখানে বলা হয়েছিল যে ত্রিপার্টি এই চুক্তিটা আমাদের রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসকে রক্ষা করবে, জমি রক্ষা করবে, হ্যাঁ, রাজনৈতিক অধিকার রক্ষা করবে, অর্থনৈতিক অধিকার রক্ষা করবে। তখন আমরা বলেছিলাম এই যে ত্রিপার্টির যে এগ্রিমেন্টটা শুধুমাত্র নির্বাচনে বৈতরণী পার করবার জন্য, এটা ত্রিপুরামথ এবং বিজেপির মধ্যে একটা রাজনৈতিক প্রোপাগান্ডা। ওই ত্রিপার্টিতে যেটা উল্লেখ আছে ঐতিহ্য রক্ষা করার জন্য, আপনার হেরিটেজ রক্ষা করার জন্য, যদি এরকমটা হয়, তাহলে আজকে প্রশ্ন এই জায়গাতে গিয়ে দাঁড়ায়, ত্রিপুরামথের দুজন মন্ত্রী আছে, তারা সরকারের শরিক, তাদের নখদন্তে থেকে তাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত যখন নেওয়া হয়, নিশ্চিতভাবে ত্রিপুরামথের দুজন মন্ত্রী সেখানে উপস্থিত, তাদের অগোচরে তো এটা সিদ্ধান্ত নেওয়া হবে না। পুষ্পবন্ত প্যালেসকে একটা বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার অর্থটা তাহলে কি এটা ঐতিহ্য রক্ষা করবার মতন সামিল, নাকি ঐতিহ্য ধ্বংস করার একটা পদক্ষেপ, কিংবা ইতিহাসকে মুছিয়ে দেওয়ার একটা পদক্ষেপ? এ নিয়ে আমরা চূড়ান্তভাবে একটা প্রতিবাদ জানাচ্ছি। রাজ্যের ইতিহাস, পুষ্পবন্ত প্যালেস যেটা, যদি তার ইতিহাস আমরা বলতে যাই, আজ থেকে প্রায় 109 বছর আগে নির্মিত, 1917 সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যর আমলে। এত একটা ঐতিহ্যশালী একটা প্যালেসকে এখন শুধুমাত্র সরকারের মুনাফা অর্জনের জন্য একটা ঐতিহ্যশালী প্যালেসকে বেসরকারি হাতে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র করা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। এবং রাজ্যের ইতিহাসে এটা একটা, আমার মনে হয়, বিজেপি ত্রিপুরামথ সরকারের ধারা ইতিহাসকে ধ্বংস করার একটা পদক্ষেপ। সর্বশেষ করছেন, ছোট্ট করে উত্তর জানব। উপজাতি যুবক যুবতীদের সামনে সমস্যা রয়েছে, কর্মসংস্থানের সমস্যা রয়েছে, সামাজিক শিক্ষা ইত্যাদি নিয়ে সমস্যা রয়েছে। টিওআইএফ কি ভাবছে? আন্দোলন কিছু রয়েছে, রাস্তায় নামা হবে না? টিওআইএফ তার জন্মকাল থেকে, টিওআইএফ এর জন্মই হয়েছে যুবদের কর্মসংস্থানের দাবিতে, মাতৃভাষার সরকারি স্বীকৃতির দাবিতে, অকবরকের সরকারের স্বীকৃতির দাবিতে। আজকে কর্মসংস্থান কোথায় দাঁড়িয়ে? যদি আমরা তথ্য দেখি,
50,000 চাকরি বছরে দেওয়ার কথা আমি ধরে নিলাম, তারা ভুল করেছে, তখন বছরে 50,000 চাকরি দেওয়ার প্রতিশ্রুতি হয়তো বা দিয়েছে। ধরে নিলাম 5 বছরে তারা 50,000 চাকরি দেবে, আমি ধরে নিলাম। কিন্তু এই 6 বছর 8 মাসে প্রায় 7 বছরে কেন 56,000 চাকরির সংখ্যা কমে গেল? না, চাকরি তো আরো অন্তত 50,000 বাড়ার কথা তো। আমি একটা হিসাব আপনাকে বলছি, 2017 সালের ডিসেম্বর মাস পর্যন্ত, তখনও বামফ্রন্ট সরকার, লাস্ট যখন বামফ্রন্ট সরকার, তখন এই রাজ্যে সরকার কর্মচারীর সংখ্যা ছিল প্রায় 1,58,000। সেই সংখ্যাটা এখন কমে গিয়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সেই চাকরির সংখ্যা বাড়লে পরে তো অন্তত এখন 2 লাখ চাকরি হওয়ার কথা ছিল। সরকার আসার পূর্বে কি কথা দিয়েছিল মানুষের সামনে? ত্রিপুরার প্রায় 40 লক্ষ জনতার সামনে প্রতিশ্রুতি তো এই ছিল যে ঘরে ঘরে চাকরি হবে, 50,000 বছরে চাকরি হবে, কর্মসংস্থান হবে। কিন্তু এখন তো কর্মসংস্থান হারাচ্ছে। যারা চাকরিজীবী তাদের জন্য সঠিকভাবে দিয়ে পাচ্ছে না। এসটিজিটি পাস করেও তাদের নিয়োগ নেওয়া হচ্ছে না, টেট পরীক্ষা পাস করেও চাকরি নেওয়া হচ্ছে না। হ্যাঁ, অথচ বড় বড় কথা বলা হচ্ছে কি চাকরি নেওয়ার লোক নেই। ঠিক। এখন কি আন্দোলন সূচি কিছু আছে? হ্যাঁ, অবশ্যই। আমরা ইতিমধ্যে প্রত্যেকটা মহকুমাতে, প্রত্যেকটা এলাকায় কর্মসংস্থান, নেশার বিরুদ্ধে দাবি নিয়ে আমরা সরব হয়েছি। যেটা আমরা লক্ষ্য করেছি, 2018 সালের পর রাজ্যটা একেবারে নেশায় আসক্ত হয়ে গেছে, নেশার হাব হয়ে গেছে। আপনি দীর্ঘ একটা অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকতা করছেন, আপনাদের হাতেই সেই অভিজ্ঞতাটা আছে। রাজ্যের ছেলে মেয়েরা বিপথে পরিচালিত হচ্ছে এখন কিভাবে? একদিকে চাকরি না পাওয়ার জন্য হঠাৎ ইঞ্জিনিয়ারিং পাস করে, গ্রাজুয়েট করে, এমএ পাস করে, বিএড করার পরও তাকে চাকরির জন্য আশায় বসে থাকতে হচ্ছে বছর পর বছর, দিনের পর দিন। হতাশার শিকার হচ্ছে। এদিকে প্রশাসন নাকের ডগায় ড্রাগসের বিজনেস হচ্ছে, তা কোনো শক্ত হাতে পদক্ষেপ নিচ্ছে না। কম বয়সে মারা যাচ্ছে, বিপথে চলে যাচ্ছে। তা নিয়ে টিওয়াইএফ, ডিওয়াইএফআই, টিএসইউ, এসএফআই, 4টি ছাত্র যুব সংগঠন আমরা অনবরত আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবং এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসটা আমরা কর্মসংস্থানের দাবিতে, নেশার বিরুদ্ধে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে বিশেষ করে আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি, গণ কনভেনশন করেছি এবং জায়গায় জায়গায় আমরা ডেপুটেশন দিচ্ছি। ওইভাবে মানুষকে জাগ্রত করে তোলার জন্য আমরা একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না কতটুকু সফলতা লাভ করব, আশা করি আমরা যারা বিপদগামী তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। যাদের এখন কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না, আমরা দাবি তুলছি তাদেরকে চাকরি দিন, সরকারি চাকরির সুযোগ দরজা খুলে দিন। এটাই তো লক্ষ্য হওয়া উচিত। যুব সম্প্রদায়ের সামনে লক্ষ্যটা কি হওয়া উচিত সেটা নিয়েই ইউআইএফ রাস্তায় নামছে। আমরা আশা করব এই রাজ্যের পাহাড় আবার জেগে উঠবে এবং ত্রিপুরার পাহাড় তার সুন্দরী রূপ ফিরে পাবে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।